রোববার যার সাথে শুট করেছি, মঙ্গলবার তার শেষ যাত্রায় যাওয়াটা আমার পক্ষে সম্ভব। রাহুলের সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের অসম্ভব ভালো সম্পর্ক। আমি তো মুভিটনে এই জীবনে কোনোদিন শুটিং করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। এই স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে। সেদিন সকালেও আমি ওর সাথে শুট করেছি, চা খেয়েছি একসাথে। ইনফ্যাক্ট ওর মৃত্যুদিন 29 তারিখ, সেদিন সকালবেলা প্রথম ফোনটা ওর আমাকেই করেছে। একটু ভয় তো করেছিল পরে, তারপর আমি ভেবে দেখলাম যে মন যেখানে সায় দিচ্ছে না সেখানে টাকার লোভে গিয়ে আমি তো কাজটা করতে পারবো না। মানে আমি যদি ওখানে যাইও জোর করে, অভিনয়টা করতে পারবো না। তারপর ফিরে এসে রাত্রিবেলা কষ্ট হবে বাড়িতে। যতক্ষণ ওই স্টুডিওটায় আমি থাকবো ততক্ষণ আমার ওর কথা মনে পড়বে না। আমি তো ছিলামই না ওখানে, না? কে ড্রোন শট চেয়েছিল না চেয়েছিল, কেন হয়েছিল, কি করে এরকম একটা, দেখো এটা যে অ্যাক্সিডেন্ট এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ছিলাম রাহুলের সাথে, আমি একটা মেকআপ রুমেই বসতাম, ছোট্ট একটা মেকআপ রুম, আর কেউ থাকতো না, আমরা দুজনই থাকতাম। তারপরে যদি আমাকে ওই মুভিটনে গিয়ে যে করিডোরে দাঁড়িয়ে আমরা গল্প করতাম, যে রাস্তায় দাঁড়িয়ে আমরা হৈ হৈ করতাম, যেখানে দাঁড়িয়ে আমরা চা খেতাম, যে মেকআপ রুমে আমরা 2 মাস কাটিয়েছি, সেখানে যদি আমাকে শুটিং করতে যেতে হয় আমি অসুস্থ হয়ে পড়ব। রাহুল থেকে গেল, রাহুলকে আমার কোনোদিন ভুলতে পারবো না চাইলেও, কারণ ও আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে গেল নিজের জীবনটা দিয়ে, বুঝলে না? নমস্কার, এডিশন আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে আপনাদের খুব প্রিয় একজন অভিনেতা রয়েছেন, কিন্তু আজকে যেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা একটু হয়তো অপ্রিয় হলেও হতে পারে অনেকের কাছে। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অম্বরীশ স্যার, ওয়েলকাম টু এডিশন। প্রথমে যেটা জিজ্ঞেস করবো, অম্বরীশ স্যার, আমরা জানি যে মঙ্গলবার দিন আপনি কাজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে ফোন করে জানিয়েছেন যে আপনি কাজ করবেন না। এইটার বিষয়ে যদি একটু বলেন। ঘটনাটা রোববার দিন ঘটে তো, রাহুলের ঘটনাটা। সেদিন সকালেও আমি ওর সাথে শুট করেছি, চা খেয়েছি একসাথে। ইনফ্যাক্ট ওর মৃত্যুদিন 29 তারিখ, সেদিন সকালবেলা প্রথম ফোনটা ওর আমাকেই করেছিল যে আমার ঘরে এসো, ভালো চা খাওয়াবো। আমরা যখন ওর ঘরে বসে চা খাচ্ছিলাম তখনও জানতাম না যে ওটা ওর মৃত্যুদিন। ও জানতো না, আমিও জানতাম না। সেদিন দুপুর 3টে অবধি ওর সাথে শুট করেছি। করে তো আমরা বাড়ি ফেরার পথে রাস্তায় খবর পাই এরকম একটা ঘটনা। তো তারপরে ফিরে এসে যেটা হয়েছিল আমার মনে, একদিন পরে আমি ভেবে যেটা দেখলাম যে আমার পক্ষে, আমি যেহেতু গত 2 মাস মুভিটোন স্টুডিওতে ওই ভোলে বাবা পারকারেগাতে পাঠ করছিলাম, রাহুলের সাথে আমি একটা মেকআপ রুমেই বসতাম, ছোট্ট একটা মেকআপ রুম, আর কেউ থাকতো না, আমরা দুজনই থাকতাম। এবং এই সিরিয়ালটা করার আগে যে ওর সঙ্গে আমার খুব বিরাট ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাও নয়। ও আমার অ্যাসোসিয়েট ছিল, পরিচিত সহ অভিনেতা। ওর সহজ কথায় আমি গেছিলাম, একটা ভালো এপিসোড আমরা করেছিলাম। কিন্তু এই শুটিংটা করতে গিয়ে, রুম শেয়ার করতে গিয়ে আমি বুঝতে পারি যে ও আমাকে অভিনেতা হিসেবে বা মানুষ হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে। এবং এই 2 মাসেই আমাদের মধ্যে একটা ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়, কারণ আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট গুলো খুব এক ছিল। সিনেমা, গান, সাহিত্য, হ্যাঁ, খেলাধুলোটা আমার সাবজেক্ট না, ও আবার খেলাধুলো খুব পছন্দ করতো। সারাদিন আমাদের মধ্যে নানান বিষয়ে কথা হতো। ও আমাকে বই উপহার দিচ্ছে, কখনো পারফিউম উপহার দিচ্ছে, ভীষণ ভালোবাসতো আমাকে। তো ওই ফিরে আসার পর আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়েছিল আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে ধরো মেগা সিরিয়াল তো রোজ শুটিং হয়, আমি ওখানে 2টো মেগা সিরিয়াল করছিলাম, চিরসখা আর এইটা। আমার মনে হয় যে কালকে যদি আমাকে কোনো একটা মেগা সিরিয়ালে অভিনয় করার জন্য ডেট দেওয়া হয়, কল টাইম দেওয়া হয়, আমার পক্ষে ওখানে গিয়ে দাঁড়িয়ে না শুটিং করা সম্ভব হবে না। এমনিতেই আমি মানসিকভাবে ভয়ানক ভেঙে পড়েছিলাম। তারপরে যদি আমাকে ওই মুভিটনে গিয়ে যে করিডোরে দাঁড়িয়ে আমরা গল্প করতাম, যে রাস্তায় দাঁড়িয়ে আমরা হৈ হৈ করতাম, যেখানে দাঁড়িয়ে আমরা চা খেতাম, যে মেকআপ রুমে আমরা 2 মাস কাটিয়েছি, সেখানে যদি আমাকে শুটিং করতে যেতে হয় আমি অসুস্থ হয়ে পড়ব, অভিনয় করতে পারবো না। সেই জায়গা থেকে আমি ওদের জানিয়ে দিই যে আমার পক্ষে আর এই দুটোর কোনোটাতেই করা সম্ভব নয়। এবং ওনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আর আমাকে জীবনে তারপরে ফোন করেননি বা কোনো কল টাইম দেননি। এইটা আমার প্রাথমিকভাবে মনে হয়েছিল বলে আমি কাজটা ছেড়ে দিয়েছিলাম। এখন আমার যেটা মনে হচ্ছে, যতদিন না এই 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 ঘটনাটার একটা সমাধান হবে, ততদিন আমি আমি তো মুভিটনে এই জীবনে কোনোদিন শুটিং করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। এই স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে, বুঝলি? আর কোথাও আদৌ কাজ করতে পারবো কিনা, আমি সেই মানসিক অবস্থার মধ্যে কবে পৌঁছবো আমি জানি না। আমি হয়তো এই কথাগুলো বলতামও না, কারণ মঙ্গলবার দিন আমি এই কাজটা করেছি, আমি মানে ওনাদের সাথে কাজ করবো না আমি জানিয়ে দিয়েছি, কিন্তু তারপর আমি সেটা নিয়ে কোনো পোস্ট করতে পারিনি ফেসবুকে। আমার মনে হয়েছিল যে এটা তো আমার একান্ত নিজস্ব শোক, অনুভূতি, এটা আমি কেন জানাতে যাব ফেসবুকে, আমার কোনো প্রয়োজন নেই জানানো। কিন্তু তারপর আমি ফেসবুক খুলছিলাম না, তার কারণ হচ্ছে সারাক্ষণ ওর ছবি দেখাচ্ছিল না। তারপর আমি জানতে পারি, আমার অনেক বন্ধু বান্ধব আমাকে বলে যে আমার দর্শক যারা যারা যাদের জন্য আজকে আমি তোমার ইন্টারভিউটা দিতে পারছি, তাদের মনে অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছে যে আমি কেন শেষ যাত্রায় ছিলাম না, আমি কেন কোনো মন্তব্য করছি না, আমি কেন কোনো বাইট দিচ্ছি না।
আমার প্রাথমিকভাবে মনে হয়েছিল যে আমি এসব কৈফিয়ত দেবো না, কেন দিতে যাবো, এটা আমার একান্ত নিজস্ব শোক। তারপরে আমার মনে হলো, আমার বুম্বাদার সাথে দীর্ঘক্ষণ কথা হলো, দিয়ে আমার মনে হলো যে সত্যি দর্শকদের প্রতি তো আমার একটা দায়বদ্ধতা আছে, বা আমার অনেক সহশিল্পীও মনে করছিল আমি কেন চুপ করে রয়েছি। তাই তাদের জানানোটা আমার মনে হলো যে একটা কর্তব্য, এবং সেই জন্য আমি আজকে জানালাম এই পুরো বিষয়টা। মানসিকভাবে এখনো খুব বেশি কথা বলার বা খুব বেশি নিজেকে এক্সপ্রেস করার মতো অবস্থায় নেই, এটাও সত্যি। একদমই। এবং যেদিনকে লাস্ট শুটিং হলো, আপনি বলছিলেন যে আপনারা সেদিনকে শুটিং করে বেরিয়েছিলেন, আপনাদের প্যাক আপ হয়ে গেছিল, কিন্তু যখন মাঝ রাস্তায় জানতে পারলেন তখন কি এরকম, মানে আরো তো নিশ্চয়ই সহ অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, এরকম কি ডিসিশন নেওয়া পসিবল ছিল না যে ফেরত যাওয়া বা কোনোভাবে অনেকেই পাশে বলেছিলেন দাঁড়ানো? ফেরত যাওয়ার কথা, হুম, কিন্তু হুম, আমি সায় দিইনি, কারণ ফেরত কি করব, আরো তো জটিলতা বাড়বে। আমরা অনেকটা দূরে ছিলাম তখন, ওইখান থেকে অনেকটা কলকাতার কাছাকাছি চলে এসেছিলাম। আর যখন আমি শুনছি ঘটনাটা ঘটে গেছে, ও আর নেই, তখন আমি ফিরে গিয়ে কি করব? ওর ওই চেহারাটা দেখবো গিয়ে? আমি তো কোনো উপকার করতে পারবো না কারো। ফিরে যাওয়ার তো কোনো মানে খুঁজে পাইনি, এবং তখন এতটাই শ্যাটার্ড আমরা সকলে, যে কি সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিক করেছিলাম ফেরার সময় কোলাঘাটে নেমে খাওয়া দাওয়া করবো, যেরকম হয় আর কি। কিচ্ছু খেতে যেতে পারিনি, কিচ্ছু, একটা কথাও বলতে, এক কাপ চাও খেতে পারছিলাম না। তো ফলে তখন ফিরে গিয়ে কি সত্যি কোনো লাভ হতো আমি জানি না। যদি কারোর মনে হয় যে ফিরে না গিয়ে আমি অন্যায় করেছি, তাহলে আমি ক্ষমা চাইছি তাদের কাছে। তারা যদি মনে করেন আমার তখন ফিরে যাওয়া উচিত ছিল, হয়তো আমি ভুল ডিসিশন নিয়েছি, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে ফিরে গিয়ে আমি কোনো সুবিধা করতে পারবো না কারো, বরং অসুবিধারই সৃষ্টি হবে। একগাদা লোক যদি ওখানে গিয়ে উপস্থিত হয়, আর ও তো নেই। আমি যদি বুঝতাম যে আমি গিয়ে ওকে সুস্থ করে তুলতে পারবো, তাহলে যাওয়ার একটা মানে ছিল। কিন্তু যখন সে লোকটা আমি জানি যে সে আর এক্সিস্টই করছে না, তাহলে আর ফিরে গিয়ে কি হবে? তা আবারও বলছি, যদি কারোর মনে হয় যে আমি ফিরে না গিয়ে দোষ করেছি, তাহলে আমি ক্ষমা চাইছি। একদমই। অমরিজা, যে কথাটা উঠে আসছে যে মানে পুলিশের থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি, আপনাদের কাছে কি এরকম কোনো তথ্য ছিল যে পারমিশন নেওয়া দেখো, হয়নি একটা ওরকম একটা শুটিং এ শুটিং? গিয়ে তো আমরা প্রথমেই জিজ্ঞেস করি না যেখানে পারমিশন নেওয়া আছে কিনা, কেনই বা করবো? কেউ করে না যে পুলিশ পারমিশন আছে কিনা। এবং আমার সমুদ্রের কাছাকাছি কোনো সিনও ছিল না, সমস্তটাই আমার পাড়ে সিন ছিল, বালির মধ্যে সিন ছিল। ফলে আমার তো মনে প্রশ্নই জাগেনি, আমাদের কারোরই জাগেনি। তুমি থাকলে তোমারও জাগতো না। কেউ তো শুটিং স্পটে আউটডোরে গিয়ে প্রথমে খোঁজ নেয় না যেখানে পারমিশন আছে কিনা, সিকিউরিটি আছে কিনা। আজকের পরে হয়তো সবাই নেবে, এরকম একটা দুর্ঘটনা ঘটার পরে, কিন্তু ইন জেনারেল কেউ এরকম ভাবে জিজ্ঞেস করে না। আমরাও করিনি, প্রশ্নই ওঠেনি এটা জিজ্ঞেস করা। এখন তো নানান কিছু শুনতে পাচ্ছি, জানি না, এটা তদন্ত চলছে বিষয়টা, সেই নিয়ে খুব বেশি কথা বলা বোধহয় উচিত নয়। নিশ্চয়ই এর একটা সুরাহা তো হবেই, একটা সমাধান তো হবেই, হতে বাধ্য, হতেই হবে আর কি। এবং আপনি যেদিনকে ফোন করে ওনাদেরকে জানালেন যে আর কন্টিনিউ করবেন না, একটা তো মনে ভয় কাজ করে, কারণ আমরা জানি ওই ইন্ডাস্ট্রি মুহূর্তে ভয় কাজ করেনি, তারপরে একটু করেছিল যে আমি তো পার ডে আর্টিস্ট, আমাকে তো প্রত্যেকদিন শুটিং করলে তারপরে, এবং দুটো মেগা সিরিয়াল মানে বুঝতে পারছো, মাসে একটা মোটা ডেট, অনেকগুলো, আমার তো ওইভাবেই জীবন চলে, আমার তো জীবিকা ওটাই। একটু ভয় তো করেছিল পরে। তারপরে আমি ভেবে দেখলাম যে মন যেখানে সায় দিচ্ছে না, সেখানে টাকার লোভে গিয়ে আমি তো কাজটা করতে পারবো না। মানে আমি যদি ওখানে যাইও জোর করে, অভিনয়টা করতে পারবো না। তারপর ফিরে এসে রাত্রিবেলা কষ্ট হবে বাড়িতে, যতক্ষণ ওই স্টুডিওটায় আমি থাকবো ততক্ষণ আমার ওর কথা মনে পড়বে, তোলপাড় হয়ে যাবে তো ভেতরটা। অতটা কষ্ট দিয়ে টাকা রোজগার করার কথা আমি ভাবতে পারিনি। হয়তো আমার আরো বেশি দায়িত্ব থাকলে আমি বাধ্য হতাম যেতে, হয়তো অনেক শিল্পী যেতে বাধ্য হচ্ছেন বা হবেন ভবিষ্যতে। আমার অতটা দায়িত্ব নিয়ে আমি একা মানুষ, সেই জন্য হয়তো আমি এই সিদ্ধান্তটা নিতে পেরেছি। আবারও বলছি, স্বার্থপরের মতো এমন কথা বলবো না যে বাকিরা কেন নিতে পারছে না। বাকিরা সবাই তো সেম পজিশনে থাকে না। আজকে আমি আছি, এখনো কিছুটা দিন চালিয়ে নিতে পারবো আমি কাজ না করে, কিন্তু মনের সাথে আপোষ করে আমি পারতাম না। আমার বারবার ওকে মনে পড়ে যেত, ও ওখানে গেলে, ওই স্টুডিওটায় গেলে আমি পারতাম না। একদমই। এবং যে কথাটা উঠে আসছে যে রাহুল দা চাইছিলেন যে ড্রোন শটটা হোক। আমি আপনিও অভিনেতা, আপনি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, আপনাকে যেটা জিজ্ঞেস করবো, সত্যি কি অভিনেতাদের এতটা সে থাকে যে এই শটটা আমি দিতে চাই, দেখ, এটা ওই আমি মুহূর্তে করবো? কি হয়েছিল আমরা কেউ জানি না, হুম, এবং ওই মুহূর্তে এক্স্যাক্টলি কি হয়েছিল সেই নিয়ে আমার মনে হয় না কথা বলারও এখন কারণ আছে, দরকার আছে। কারণ আমরা কেউ গোয়েন্দা নই। হুম, যারা ইনভেস্টিগেট করছেন বিষয়টা, তারা জানবেন যে কি শট হচ্ছিল, কোন শট হচ্ছিল, কি কারণে এই ঘটনাটা ঘটলো। আমি শুনেছি ফুটেজ আছে ড্রোনের, সেটা হুম, পুলিশকে জমা দেওয়া হয়েছে, সেটা দেখবেন পুলিশরা, যারা তদন্ত করছেন তারা তদন্ত করবেন। এবার কে চেয়েছিল না চেয়েছিল আমি তো এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না, আমি তো ছিলামই না ওখানে না। হুম, কে ড্রোন শট চেয়েছিল না চেয়েছিল, কেন হয়েছিল, কি করে এরকম একটা, দেখো এটা যে অ্যাক্সিডেন্ট, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, হুম, ডেফিনেটলি অ্যাক্সিডেন্ট, এটা একটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট। কিন্তু এটা কেন হলো, কিসের গাফিলতিতে হলো, কি কারণে হলো, এটা কি এড়ানো যেত, কার জন্য এড়ানো গেল না, কাদের গাফিলতির জন্য, এই প্রশ্নের উত্তরগুলো জানতে হবে।
একদম, এবং গাফিলতির কথা উঠে আসছে, কারণ এক একজন এক এক রকম কথা বলছে, এবং প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছিল যে তখন শুটিং চলছিল না, কিন্তু শ্বেতাদির মানে শ্বেতা মিশ্র যিনি সহ অভিনেত্রী, তার ভিডিওটা সামনে আসার পরে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়েছে যে ওখানে সত্যিই শুটিং চলছিল। কিন্তু ঠিক। এই মিথ্যে কথাগুলো তো হয়তো এড়ানো যেত। দেখো, আমি আলাদা করে কারোর কথা বলবো না, তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যা যা কথা বলা হয়েছে, যে যখন যা বলেছেন, আমার মনে হচ্ছে সেই কথাগুলো বলার মধ্যে আরেকটু ভেবেচিন্তে বলা উচিত ছিল, আরেকটু সহমর্মিতার প্রকাশ দরকার ছিল, আরেকটু সেন্সিটিভ হওয়া দরকার ছিল। কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপরে একটা বিবৃতি দিচ্ছে একটা প্রোডাকশন হাউস। আমি আলাদা করে কারোর কথা বলবো না, যারা যারা উত্তর দিয়েছে প্রত্যেকে তো এক একটা পদে রয়েছেন বলেই তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমাকে তো আর তুমি জিজ্ঞেস করোনি তাদের কেন করেছো, কারণ তারা দায়িত্বে রয়েছে। আমার মনে হয় তারা যে বড় বড় দায়িত্বে রয়েছেন তারা ততটা সহানুভূতির সাথে বিষয়টাকে ডিল করেনি। আমি আবারও বলছি, রাহুলের সঙ্গে লীনা গঙ্গোপাধ্যায়ের অসম্ভব ভালো সম্পর্ক ছিল। ওরা দুজন লেখালেখি করতেন, তো ওকে লেখা পাঠাতেন, ওকে লেখা পাঠাতেন, তো সব জানতে পারতাম হোয়াটসঅ্যাপে। অসম্ভব শ্রদ্ধা করতেন, লীনা দিও রাহুলকে ভীষণ ভালোবাসত। আমার মনে হয় বক্তব্য রাখার সময় লীনাদির আরেকটু সহমর্মী হওয়া দরকার ছিল। একটা একটা দিদির মতো, একটা মায়ের মতো কথাটা বললে বোধহয় এতটা মানুষ রেগে যেত না পুরো বিষয়টা। একদম একদম দোষ তো কারো নয়, দোষ তো মুহূর্তের দোষ, পরিস্থিতির দোষ। অ্যাক্সিডেন্ট কেউ চায়? আমরা রাহুলের কেউ শত্রু? আমার তো মনে হয় ভূভারতে রাহুলের কোনো শত্রু ছিল না। ও যে দল করে তার বিপক্ষে যারা, তারাও শত্রু ছিল না অদ্ভুতভাবে। ও তো বামপন্থী, কিন্তু অন্যান্য দলের যারা, ধরো আমি তো বামপন্থী আদর্শে ততটা বিশ্বাসী নই, কিন্তু আমি যারা দেখেছি যারা কট্টর অবামপন্থী, তারা ওকে বন্ধু হিসেবে ভালোবাসত ওর গুণের জন্য। ও এত ইকুইপড একজন মানুষ, সেটা শেষ শেষ যাত্রায় খুব স্পষ্ট। ফলে ওর কোনো শত্রু ছিল না। ফলে এটা ভাবা ভুল যে কেউ শত্রুতা করে সঙ্গে এটা করেছে। তবে আবারও বলবো, যারা যারা বিবৃতি দিয়েছেন তাদের আরেকটু সচেতন হওয়া উচিত ছিল বিবৃতিগুলো দেওয়ার সময়। একদমই। রাহুল দাকে নিয়ে যখন কথা হচ্ছে, অমৃতা কিরকম সম্পর্ক ছিল আপনার সঙ্গে যদি? ওই যে বললাম, ভীষণই ভালো সম্পর্ক, দাদা আর ভাইয়ের একটা সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। আমরা কুইজ করতাম ঘরে বসে বসে, কারণ আমাদের অনেকগুলো পয়েন্ট অফ ইন্টারেস্ট এক। সত্যজিৎ রায় এক, নবারুণ ভট্টাচার্য এক, থিয়েটার নিয়ে নানান রকম। আর যেহেতু আমরা দুজনেই খুব দাদাগিরি করতাম, দাদাগিরি সৌরভ গাঙ্গুলি তো, ও 6বার জিতেছে, আমি 4বার জিতেছি, একটা কম্পিটিটিভ আমাদের মধ্যে ব্যাপার ছিল, যেটা কিনা সহজ কথার এপিসোডে ও বারবার বলেছে। তো সেইটা নিয়ে হতো, আমরা প্রচুর করতাম, কুইজ করতাম একে অপরের সাথে, কে কটা উত্তর দিতে পারছি না পাচ্ছি। ও যে বইটা পড়েছে ভালো লেগেছে আমায় জানাতো, সিনেমার খবর দিত। খেলাধুলো আমি বুঝি না, তাই ও খেলাধুলো নিয়ে আমার সাথে কথা বলতো না। খাওয়া দাওয়া করতাম একসাথে, যা হয় একটা দুজন বন্ধু, দুজন ভাই আর দাদার মধ্যে যেরকম সম্পর্ক হয়, খুবই ঘনিষ্ঠ হয়ে গেছিল গত 2 মাসে। এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে না করলেই ভালো হতো এই সিরিয়ালটা, আমার এতটা কাছে তো আসতো না, আমার এতটা ভেঙে পড়তাম না। এর মধ্যে প্রিয়াঙ্কা দি বা শ্বেতাদির সঙ্গে কারোর সঙ্গে কথা না, সেটার তো ফোন নম্বরই নেই আমার কাছে, কারণ ওর সঙ্গে ধারাবাহিকটা করতে গিয়ে আলাপ, অনেক বাচ্চা মেয়ে, ওর সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না বা নাম্বারও নেই। আর ও খুব খারাপ অবস্থার মধ্যে আছে, ওকে আমি কি জিজ্ঞেস করবো এখন? ও তো স্পটে ছিল, ওর তো অবস্থা আরো খারাপ হওয়ার কথা, তাই না? আর প্রিয়াঙ্কার পাশে ওর বন্ধুরা আছে, আমি জানি, আমি দেখেছি প্রিয়াঙ্কার পাশে রাহুল যাদের ভীষণ ভালোবাসতো, যাদের কথা সবসময় বলতো আমার কাছে, ইন্দ্রাশিসের কথা, গৌরবের কথা, সৃজিতদার কথা, এরা সকলে আছে, আমি দেখেছি। সকলে আগলে রেখেছে, ঘিরে রেখেছে প্রিয়াঙ্কাকে। আমি ওর সঙ্গে গিয়ে কি কথা বলবো এখন? কি বলবো আমি তো বুঝতে পারছি না। বা রাহুলের মায়ের মুখোমুখি দাঁড়িয়েও যে আমি কি বলবো, আমি তো এই কথাগুলো বলতাম না, যদি না দর্শক আমাকে ভুল বুঝতো। অনেক দর্শক, অনেক সহশিল্পী আমায় ভুল বুঝছিল যে আমি কেন চুপ করে আছি, আমি কেন কোনো মন্তব্য করছি না, আমি কেন শেষ যাত্রায় যাইনি। এগুলো এক্সপ্লেন করার দরকার আছে, কারণ আমি তো আনসারেবল আমার দর্শকের কাছে, আমার সহশিল্পীদের কাছে, তাই না? সেই জায়গা থেকে আমি আজকে এই কথাগুলো বলছি যে এই কারণে আমার পক্ষে রোববার যার সাথে শুট করেছি, মঙ্গলবার তার শেষ যাত্রায় যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো যারা দেখছেন তাদের পক্ষে অতটা মনের জোর আমার নেই, জানো তো, আমি পারতাম না ওখানে যেতে, সেই জন্যই আমি যাইনি। তাতে কারোর যদি আমায় খারাপ লেগে থাকে আমি আবারও ক্ষমা প্রার্থী, কিন্তু আমি পারতাম না যেতে। আর আমি কোনো কথা বলতে পারিনি, কোনো ফোন ধরতে পারিনি, কারণ সেরকম অবস্থায় ছিলাম না, মানসিক সেই অবস্থাটার মধ্যে আমি ছিলাম। একদম। এবং একজন মানুষ চলে গিয়ে ইন্ডাস্ট্রির যত ঝামেলা, যত অশান্তি, ভিতরের যত কোন্দল, সবাইকে একসঙ্গে করে দিয়ে সেটাই আমি গতকাল দেখলাম, যে ওর জন্য এই যে ধর্মঘটের ডাকটা দেওয়া হয়েছে, এসওপি একটা তৈরি হবে, তাতে করে আমি দেখলাম যে বুম্বাদার নেতৃত্বে ফেডারেশন রয়েছে, ফোরাম রয়েছে, প্রডিউসাররাও বোধহয় সকলে রয়েছে আর কি। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক রকম ঝগড়াঝাটির খবর পাওয়া যায়, এই আলাদা, ও এর প্রতি বিক্ষুব্ধ, এত কিছু শুনতে পাই তো। কিন্তু এই একটা ঘটনায় আমি দেখলাম যে আমাদের
একজন সদস্য যখন চলে গেল এইভাবে দুর্ঘটনার মধ্যে দিয়ে, সবাই কিন্তু এক হয়ে গেল। বুম্বাদার ডাকে, ফোরামের ডাকে, ফেডারেশনের ডাকে সবাই একজোট হলো এবং যে ধর্মঘট হতে চলেছে, আমার ধারণা বেশি দিন হবে না এই ধর্মঘট, খুব তাড়াতাড়ি এসওপি তৈরি হয়ে যাবে। টেকনিশিয়ানদের স্বার্থী করা দরকার, কারণ আমি তুমি চালিয়ে নিতে পারবো যারা আমরা অভিনয় করি, আমরা অনেক টাকা রোজগার করি, বুঝলে না? মিথ্যে কথা বলে তো লাভ নেই। কিন্তু যে ছেলেটা চা দেয় স্টুডিওতে, যে ছেলেটা ট্রলি নিয়ে কাজ করে, যে ক্যাট ওয়াকে কাজ করে, যে মেকআপ করে, তার তো টাকা নেই। তার পক্ষে ধর্মঘট হলে বিশাল সমস্যা। আমার ধারণা সেটা মাথারাও জানে যারা এই সিদ্ধান্তটা নিচ্ছেন। তাই খুব তাড়াতাড়ি এসওপি তৈরি হবে বলে আমার বিশ্বাস, এবং এই ওর যে মৃত্যু ঘটনা ঘটেছে তারও সমাধান খুব তাড়াতাড়ি হোক, সুষ্ঠুভাবে হোক। তাড়াতাড়ি করতে গিয়ে যেন হঠকারিতা না হয়, সুষ্ঠুভাবে হোক। কারণ ওর পরিবারের এবং আমাদের যারা ওর বন্ধু বা যারা ওর দর্শক, প্রত্যেকের অধিকার আছে জানা যে কি করে এই ঘটনাটা কেন ঘটলো। এবং এসওপিটাও তৈরি হোক, তাহলে আমাদের সিকিউরিটির একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি হবে। এবং শেষ পর্যন্ত যেটা তুমি বললে সেটা ধরেই আমি বলবো যে রাহুল যেহেতু খুব পজিটিভ একজন মানুষ, ও চলে গিয়ে তো ভয়ানক নেগেটিভিটির মধ্যে আমাদের অনেককে ফেলে দিয়ে চলে গেল, কিন্তু পাশাপাশি এটাও দেখতে হবে যে আমি বিশ্বাস করি এসওপিটা সাইন হবে, এবং এই এসওপিটা ততদিন এক্সিস্ট করবে যতদিন আমাদের ইন্ডাস্ট্রি থাকবে। তো ফলে এই এসওপিটার মধ্যে দিয়ে রাহুলও কিন্তু থেকে গেল সবার মধ্যে, অলিখিতভাবে রাহুল থেকে গেল। রাহুলকে আমার কোনোদিন ভুলতে পারবো না চাইলেও, কারণ আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে গেল নিজের জীবনটা দিয়ে, বুঝলে না? তো সবাইকে একজোট করে দিয়ে গেল। একদমই, কিন্তু এটাই বারবার প্রশ্ন উঠছে, যেই যেই এত বড় একটা ইন্ডাস্ট্রি, এত হ্যাপেনিং একটা ইন্ডাস্ট্রি, যারা বারবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক দেয়, একজনকে হারানোর পরে এই সিদ্ধান্ত, মানে সেফটি নিয়ে কথা বলতে হচ্ছে তবু তো হচ্ছে, এতদিন তবু কেন? তো হচ্ছে। হয়নি, ভুল হয়েছে, ভুল হয়েছে, অনেক আগেই হওয়া উচিত ছিল, ভুল তো হয়েইছে, কিন্তু ভুল থেকেই তো আমরা শিখবো। ফাইনালি যে হচ্ছে খুবই দামি হচ্ছে, মানে খুব একটা প্রাণের দামে এটা হচ্ছে, কিন্তু ফাইনালি হচ্ছে, এইটুকুই। মানে আমার মনে হয় সমস্ত নেগেটিভিটির মধ্যে পজিটিভিটিটা খোঁজাই উচিত, রাহুলও তাই করতো। তাই আমি বলবো যে হয়নি, এতদিন অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমাদের সকলের অন্যায় সেটা। রাহুলের চলে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে দায়ী ভাই, এটা আমাদের প্রত্যেকের পাপ, কারোর একার নয়, আমরা সবাই দায়ী। আমরা কেন এতদিন প্রতিবাদ করিনি? আমাদের যখন স্টুডিওতে শুটিং করতে গিয়ে হাত কেটে যায় একটা টেকনিশিয়ানের, ওডিকোলন দেওয়া হয়। ওডিকোলন কি অ্যান্টিসেপটিক নাকি? যে অভিনেতারা দেখছেন প্রত্যেকে জানেন এটা করা হয়। আমরা তো কেউ কোনোদিন বলিনি যে একটা ডেটল নেই কেন, যে একটা প্রপার অ্যান্টিসেপটিক নেই কেন, বলিনি তো। আমরা তো কেউ কোনোদিন আউটডোরে গিয়ে জানতে চাইনি যে পারমিশন আছে, এ আছে, তা আছে। আমরা মনে করেছি এটা আমাদের দায়িত্ব নয়, কিন্তু আজকের পরে জিজ্ঞেস করতে হবে, বদলাতে হবে। এবং এই যে সবাইকে একজোট হতে হলো এই সুরক্ষা ব্যবস্থার জন্য, রাহুলের জীবনের দাম দিয়ে হলো, হলো ফাইনালি। এটুকুই আশা যে ভবিষ্যতে আর কোনো রাহুল হবে না। একদম। লাস্টলি যেটা জিজ্ঞেস করবো, আর্টিস্ট ফোরামের কারোর সঙ্গে কথা হয়েছে, বা কালকে যে বুম্বাদার সাথে কথা হয়েছে আমার। কালকে ধর্মঘটে কি আপনাকে দেখতে পাওয়া যাবে না? আমার ইচ্ছে করছে না যেতে, তবু বুম্বাদা যখন বলেছেন আমি হয়তো একবার যাবো। বুম্বাদা বলেছেন তুই আয়, দেখি চেষ্টা করবো যাওয়ার, মন যদি চায়। আমার তো শুটিং করতেই, পাঠ করতেই ভালো লাগছে না, বুঝলে না? যদি পারি আমি যাবো, নিশ্চয়ই যাবো। আমার যাওয়া না যাবে খুব একটা কিছু যায় আসে না, তবুও আমি চেষ্টা করবো যাওয়ার। এই যে আপনি মুখ খুললেন সবার সামনে, অবশেষে যে কথা বললেন দর্শকের জন্য, প্রযোজনা সংস্থা থেকে কি কোনো কথা বলা বা ফোন করে আপনার না, সাথে না, যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে? আমার একটু যোগাযোগ কেনই বা করবেন যোগাযোগ? আমি তো তাদের মঙ্গলবারই জানিয়ে দিয়েছি যে তাদের সাথে আমি আর কাজ করছি না, আর কেন যোগাযোগ করবেন? থ্যাংক ইউ অমরিস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।